একটি ইতিহাস যেটি শুধু একটি জাতির নয়, গোটা বিশ্বের মানচিত্র পাল্টে দিয়েছে। হিটলারের জার্মানি থেকে শুরু হয়ে ফিলিস্তিনের বুক চিরে জন্ম নেয় এক নতুন রাষ্ট্র, ইসরায়েল। এক জাতি শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করে আসছে এই জমিতে। কিন্তু 20 শতকে ঘটল এক ভয়াবহ পরিবর্তন। শুরু হলো এক দীর্ঘ দখল, রাষ্ট্র প্রতিষ্ঠা আর রক্তক্ষয়ী সংঘাতের অধ্যায়। এই অধ্যায়ের নাম ইসরায়েল। আজ আমরা জানবো কিভাবে ইহুদিরা ফিলিস্তিন দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠন করে এবং কারা এই প্রক্রিয়াকে সহায়তা করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রেখেছে। এক বিস্ময়কর অথচ নির্মম ইতিহাস। হিটলারের শাসন ও ইহুদি নির্যাতন। 1933 সালে ক্ষমতায় আসেন অ্যাডলফ হিটলার, জার্মান নৎসি পার্টির নেতা। এই উত্থানের পর শুরু হয় ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়। হিটলার বিশ্বাস করতেন ইহুদিরা জার্মানির পতনের কারণ। তার শাসনামলে লাখ লাখ ইহুদি শিকার হন নিপীড়ন, গণহত্যা ও কনসেন্ট্রেশন ক্যাম্পে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 7 লক্ষেরও বেশি ইহুদি মারা যায় হলোকাস্টে। ইতিহাসের পটভূমি। ইহুদিদের ইতিহাস হাজার বছর পুরনো। প্রাচীনকালে তারা বর্তমান ইসরায়েল ফিলিস্তিন অঞ্চলে বসবাস করত, কিন্তু নানা সাম্রাজ্যের হাত ধরে ছড়িয়ে পড়ে ইউরোপ ও অন্যান্য অঞ্চলে। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা ছিল এক ভ্রান্ত মানব গোষ্ঠী। কিন্তু 1897 সালে শুরু হয় একটি নতুন অধ্যায়, সিওনিস্ট আন্দোলন। থিওডর হার্জল নামের এক অস্ট্রিয়ান ইহুদি এই আন্দোলনের নেতৃত্ব দেন। তার মূল লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে তারা নিরাপদে বাস করতে পারবেন। ব্রিটিশ প্রতারণা ও বেলফার ঘোষণা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার একদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতার আশ্বাস দিয়েছিলেন, আবার অন্যদিকে 1917 সালে ইহুদিদের উদ্দেশ্যে দেয় বেলফার ঘোষণা। এতে বলা হয় ব্রিটিশরা ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি গঠনে সহায়তা করবে। এই দ্বিমুখী নীতির ফলেই জন্ম নেয় চরম বিভ্রান্তি, ক্ষোভ ও সংঘাত। ইহুদি অভিবাসন ও জমি দখল। বেলফোর ঘোষণার পরপরই ইউরোপ থেকে হাজার হাজার ইহুদি ফিলিস্তিনে আসতে শুরু করে। তারা জমি কিনে নেয়, আবার কখনো দখল করে নেয় ফিলিস্তিনি কৃষকদের বসতভিটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, বিশেষ করে হিটলারের নৎসি বাহিনীর হাতে লাখ লাখ ইহুদি হত্যার পর বিশ্ব জনমত ইহুদিদের পক্ষে দাঁড়ায়। তখন ফিলিস্তিন ছিল ব্রিটিশের অধীন। এই সুযোগে ইহুদিরা ব্যাপক অস্ত্র সংগ্রহ করে গড়ে তোলে নিজেদের মিলিশিয়া, হাগানা, ইরগুন, লোহি। জাতিসংঘের বিভাজন পরিকল্পনা 1947 সালে ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের সংকট নিরসনের জন্য জাতিসংঘ একটি প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে উল্লেখ থাকে 56% জমি থাকবে ইহুদি তথা ইসরায়েলের দখলে এবং 44% জমি থাকবে আরব তথা ফিলিস্তিনের দখলে, এবং জেরুজালেম থাকবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে। ইহুদিরা এই প্রস্তাব গ্রহণ করলেও ফিলিস্তিনিরা এবং আরব দেশগুলো সম্পূর্ণভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ইসরায়েল রাষ্ট্রের জন্ম। 14 মে 1948 সালে ব্রিটিশরা ফিলিস্তিন ত্যাগ করে এবং তার ঠিক পরদিন ইহুদিরা ঘোষণা দেয় ইসরায়েল নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে। ফলাফল, আরব দেশগুলো এই ঘোষণাকে স্বীকৃতি না দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কিন্তু তারা সফল হয়নি। যুদ্ধের ফলাফল ছিল ভয়াবহ। প্রায় 8 লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়ে। এই ঘটনাকে বলা হয় নাকবা বা বিপর্যয়। ইসরায়েলের জন্মের সাথে সাথেই আরব দেশগুলো যুদ্ধ ঘোষণা করে, কিন্তু ইসরায়েল পশ্চিমা সহায়তায় শুধু টিকেই থাকে না, বরং আরো ভূখণ্ড দখল করে। 1967 সালের 6 দিনের যুদ্ধে তারা গাজা, পশ্চিম তীর, গোলান মালভূমি ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। ইসরায়েল কিভাবে টিকে থাকলো? ইসরায়েলের জন্ম ও টিকে থাকার পেছনে বড় ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র। প্রথম থেকেই আমেরিকা ইসরায়েলকে সামরিক ও
অর্থনৈতিকভাবে সাহায্য করে আসছে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য, উন্নত অস্ত্র, জাতিসংঘের ভেটো, এই সবই ইসরায়েলের জন্য। এছাড়া ইউরোপীয় অনেক দেশ, বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স রাজনৈতিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা। ইসরায়েলের আগমনের পর থেকেই মধ্যপ্রাচ্য শান্তি হারিয়েছে। একের পর এক যুদ্ধ, 1967 সালের 6 দিনের যুদ্ধ, 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধ, লেবানন ও গাজা যুদ্ধ, সবকিছুর কেন্দ্রে রয়েছে ইসরায়েল। তারা ফিলিস্তিনি জমি দখল করে শেল্টার বসতি করে তোলে, প্রতিনিয়ত হামলা চালায় গাজায়, ভেঙে ফেলে ঘরবাড়ি, হত্যা করে নিরীহ জন। ইসরায়েলিদের এই পৈশাচিক কর্মকাণ্ড দেখে আমার হিটলারের অমর বাণীর কথা মনে পড়ে যাচ্ছে। হিটলার বলেছিলেন, আমি সামান্য কিছু ইহুদি রেখে যাচ্ছি, আমি চাইলেই সব ইহুদি হত্যা করতে পারতাম, কিন্তু কিছু ইহুদি রেখে যাচ্ছি যাতে বিশ্ববাসী বুঝতে পারে আমি কেন ইহুদি হত্যায় মেতেছিলাম। অ্যাডলফ হিটলার। আজকের বাস্তবতা। আজ ফিলিস্তিন দুই ভাগে বিভক্ত। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি আর গাজা একটি বন্দী ভূখণ্ড। গাজার মানুষেরা খাবার, পানি, বিদ্যুৎ, এমনকি চিকিৎসার জন্য সংগ্রাম করে। আর ইসরায়েল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সহায়তায় হয়ে উঠেছে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র। ফিলিস্তিনিরা এখনো স্বাধীনতার স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবতা হলো এক অসম লড়াই, যেখানে এক পাশে অস্ত্র, প্রযুক্তি ও ক্ষমতা, আর অন্য পাশে শুধু ইচ্ছা শক্তি আর আত্মত্যাগ। ইসরায়েলের রাষ্ট্রের পিছনে সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। আমেরিকা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্য দেয়। আধুনিক অস্ত্র, প্রযুক্তি, জাতিসংঘের ভেটো তাদেরকে রক্ষা করে। ইউরোপীয় রাষ্ট্রগুলো ইসরায়েলের অস্তিত্ব আগ্রাসনকে সমর্থন দিয়েছে। পরিশেষে বলতে চাই, এই ইতিহাস কেবল একটি ভূখণ্ডের গল্প নয়, এটি একটি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম, একটি দখলদার রাষ্ট্রের উত্থান আর বিশ্ব রাজনীতির এক নিষ্ঠুর বাস্তবতার প্রতিচ্ছবি। আর যদি আমরা সত্য জানতে চাই, তাহলে আমাদের প্রশ্ন করতে হবে, কারা এই সংঘাতের মূল কারিগর, এবং আমরা কি নীরব দর্শক হয়েই থাকবো? ইতিহাস বলে, কোনো জোরপূর্বক রাষ্ট্র দীর্ঘদিন টিকে থাকে না। তাহলে প্রশ্ন হলো, বিশ্ব আর কতদিন দেখবে এই নির্যাতন? আর আমরা কি মানবতা হারিয়ে শুধু রাজনৈতিক সমর্থনেই নীরব থাকবো? কমেন্ট অপশনে গিয়ে অবশ্যই আপনার মতামত জানাবেন।